বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। করোনার সতর্কতা, করোনার ঢেউ ইত্যাদি চিন্তা এবং সেই চিন্তার মধ্যে আমাদের এগিয়ে চলা, আমাদের উৎসব পার্বণের মধ্যে আমাদের চলে যাওয়া, কিন্তু সেখানেও কিন্তু বারবার করে বলা হচ্ছে সতর্ক থাকুন। করোনা সতর্কতা অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সতর্ক থাকুন, এগিয়ে চলুন, ভয় পাবেন না, কিন্তু আবার বেশি অবহেলাও করবেন না, উদাসীনও হয়ে যাবেন না। নিজেদেরকে সুস্থ রাখতে হবে, ভ্যাকসিনেটেড হতে হবে এবং সেকেন্ড ডোজ নিয়ে নিতে হবে। যারা সেকেন্ড ডোজ নিয়েছেন, বারংবার করে বলা হয়েছে তাদেরও কিন্তু করোনা যে বিধি, সেই বিধিকেও মেনটেন করতে হবে। আমরা যেমন করোনা নিয়েই অনুষ্ঠানে আলোচনা করি প্রত্যেক সোমবার দিন এই সময়, এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যাবতীয় অন্যান্য শারীরিক রোগ নিয়েও আলোচনা করি। শারীরিক যাবতীয় সমস্যা, সেটা হার্টের সমস্যা, সেটা অ্যালার্জিটিক কোনো রকম প্রবলেম হোক, সেটা কিডনির সমস্যা হোক, যাবতীয় সমস্যা নিয়েও কিন্তু আমরা এই অনুষ্ঠানে ফোন পেয়ে থাকি। তো আপনারা ফোন করবেন করোনা সতর্কতা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার। অনেক অনেক স্বাগত ডক্টর সরকার অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা এই মুহূর্তে কথা বলতে ফোন করবেন, সরাসরি ফোন নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে 6292242337, 6292242338। এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করুন। এই মুহূর্তে স্টুডিওতে কথা বলতে ডক্টর সরকারের সঙ্গে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। প্রথমে একটা কথা আমি ডক্টর সরকারকে বলি, সেটা হচ্ছে আমি একটু আগে অফ দ্য ক্যামেরা আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে বলা হচ্ছে যে কোভিডের শুরুর থেকেই কিন্তু আমরা দেখে এসেছি যে স্বাদগন্ধ চলে যায়। এটা একটা অন্যতম সবথেকে বড় একটা উপসর্গ, এবং এই উপসর্গ অনেকের 3 মাস কেটে যাচ্ছে, কোভিড ছেড়ে যাচ্ছে, উপসর্গ রয়ে যাচ্ছে, সেটা কেন? দেখুন, এই কোভিডের যে পোস্ট কোভিড যে সিমটমসগুলো অনেকের থেকে যাচ্ছে। অনেকের কি হচ্ছে, কোভিড হওয়ার পরে অ্যাবনর্মাল স্বাদ পাচ্ছে। সে হয়তো যেটা আগে খেতে ভালোবাসতেন, মাংস ধরুন খেতে পারছেন না, কেটে গন্ধ পাচ্ছে। এটা অনেকেরই থাকছে। আমি সবাইকেই বলছি, আপনারা এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, এটা আস্তে আস্তে কেটে যাবে। কেন, কোভিডের সময় কিছুটা নার্ভ ড্যামেজ হয় আমাদের, ধরুন এই যে অলফ্যাক্টরি নার্ভ কিছু ড্যামেজ হয় বলে এটা হচ্ছে। এটা আস্তে 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 রিকভার করে যাবে, এটা নিয়ে একদমই ভাববেন না। সবসময় যেটা মনে রাখবেন যে যা কিছু প্রবলেমই হোক না কেন, আমাদের যে মনের জোর আছে, আমাদের ইনফিনিট পাওয়ার আছে, সেই ইনফিনিট পাওয়ারটা আপনি অ্যাপ্লাই করুন। কেননা আমাদের যে এই যে ফিজিক্যাল যে মিনস যেগুলো আছে, কেমিক্যালস, বিভিন্ন ড্রাগস, এগুলো লিমিটেশন আছে, কিন্তু ডিভাইন যে হিলিং পাওয়ার, তার কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ইনফিনিট পোটেনশিয়াল আছে। আপনারা সেইটাকে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি মিরাকুলাস রিকভারি হয়ে যাবে। এই যে এখন করোনার যে সিচুয়েশন, আমাদের বর্তমান যে সিনারিও, সেক্ষেত্রে আমরা একটু ডিটেলসে আলোচনা করতে চাই ডক্টর সরকার, যে কি পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা আমজনতা। আমাদের এখন পরিস্থিতি খুব ভালো পরিস্থিতি। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 100% পপুলেশনের এলিজিবল যাদের পপুলেশন আছে তাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যাদের 50%-এর বেশি 18+ দুটো ডোজ কমপ্লিট হয়ে গেছে। যেখানে নাকি সারা ভারতবর্ষে 70%-এর সারা ভারতবর্ষের পপুলেশনে হয়েছে, এবং 90 কোটির মধ্যে ভ্যাকসিনেশন হয়েছে, এবং 26% ফার্স্ট ডোজ হয়েছে। 26% ফার্স্ট ডোজ অ্যাডাল্ট পপুলেশনে, সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে দুটো ডোজ। সেই তুলনায় দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ অনেক ভালো পজিশনে আছি, কিন্তু এই ভালো পজিশনটা আমরা আরও ভালো যেতে পারবো যদি আমরা সবাই নিয়ম মেনে চলি, এবং আমরা যারা ভ্যাকসিন নিই তারা যদি ভ্যাকসিন যদি নিয়ে নিই, আর আমরা যদি অযথা ভয় না করি। মনে রাখবেন, অল্প অল্প হচ্ছে পেশেন্টের কোভিড হচ্ছে, কিন্তু অনেক সংখ্যা অনেক কম, সিভিয়ারিটি অনেক কম, মর্টালিটি অনেক কম। সেদিক দিয়ে আমরা অনেক ভালোর দিকে এগোচ্ছি। ডেথ রেটও কমে গেছে, অনেক ইনফেকশন রেটও কমে গেছে, সব দিক দিয়েই ভালো অবস্থায় যাচ্ছি। এটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল মন্ত্র। আমি একটা বিষয় বলি, আমি একটি পার্শ্ববর্তী রাজ্যের কথা বলছি। আমরা কালকে খবর পেলাম যে লাগাতার তো আমরা দেখছি যে বিভিন্ন মানে আমাদের ভাঙন কবলিত এলাকাগুলো আমরা দেখছি, এবং সত্যি নদী তীরবর্তী মানুষগুলোর অবস্থা আরও সঙ্গীন, এবং অনেকে কিন্তু আশ্রয়স্থলে চলে গিয়েছে শরণার্থী হিসেবে। তো এইখানে একটি জায়গায় আমরা দেখলাম যে প্রচুর মানুষ একত্রিত হয়ে ভাঙন রোধের জন্য আমাদের কতগুলো আমাদের রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালসগুলো তারা পালন করছে, এবং একসাথে ঘেঁষাঘেঁষি করে তারা প্রাণ বাঁচাতে।
তো এবার সমস্যাটা হচ্ছে যে দুটো সমস্যা, এক হচ্ছে করোনা, দুই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কিছু অসম্ভব ঘটনা ঘটছে যেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। তো এই ঘটনাগুলোকে আমরা একত্রিত করলে দেখা যাবে যে আমাদের কিন্তু ভিড়ভাড়টা বেড়েই চলেছে। সামনেই পুজো, আমরা কতটা লোক মানবে? নিয়ম কোর্ট থেকে, আমাদের হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে 50% এবং 50 জনের বেশি এলাও নয়, কিন্তু তবুও সেক্ষেত্রেও আমরা কি করব? দেখুন, পুরোটাই ডিপেন্ড করছে আমাদের হাতে। আমরা যদি ভালো নিয়ম মেনে চলি, আমরা যদি মাস্ক করি, আমরা যদি ডিস্টেন্স মেনটেন করি, তাহলে আমরা এটা করোনাটাকে আস্তে আস্তে অনেক কমিয়ে দিতে পারবো। সেই জন্য আমাদেরকে এই প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে নাকি আমরা সকলেই সেই নিয়মটা পালন করি। যারা এখনও হয়তো ব্যাপারটা বোঝেননি বা বুঝতে পারেননি বা হয়তো বুঝতে চাইছেন না, তাদেরকে আমাদের বারবার করে একটাই জিনিস বোঝাচ্ছি যে আপনারা সবাই মিলে আমরা যদি না চেষ্টা করি, এটা টিম এফোর্টে, একজনের এফোর্টে হবে না, প্রত্যেকের টিম এফোর্টেই আমরা কিন্তু সাকসেসফুল হতে পারবো। সেই জন্য আমাদেরকে করতেই হবে, কেননা আমরা চাই যে না আর কোনো যেন মৃত্যু যেন না হয় করোনা থেকে। এত এত মানুষ প্রাণ হারিয়েছেন, আমাদের একটাই টার্গেট, আমরা সকলে যেন ভালো করে থাকি, আমরা সবাই যেন আনন্দে থাকি। আমরা আসছি, বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমার 1 বছর হ্যালো, সর্দি কাশি। হ্যাঁ বুঝতে হ্যালো। পারছি না কেউ আছেন কিনা। হ্যাঁ কেউ কি আছেন? হ্যাঁ হ্যাঁ বলছি তো, হ্যাঁ, বলছি 1 বছর থেকে সর্দি কাশি আছে আমার। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। আপনার নামটা, জায়গাটা একটু আমাকে আরেকবার বলুন তো। হ্যাঁ আমি গার্ডেন দিক থেকে বলছি। কি নাম আপনার? অর্পিতা। বলুন এবার কি প্রশ্ন বলছিলেন। হ্যাঁ বলছি আমার সর্দি কাশি 1 বছর থেকে রয়েছে, ওষুধ খেয়েও কমেনি। আর আমার বা সাইডে পুরো বেশ থেকে নিয়ে পুরো ব্যথা, কাল থেকেই হচ্ছে ব্যথাটা। ঠিক আচ্ছা, আপনি কি শুনতে ঠিক আছে, পাবেন? হ্যাঁ আমি শুনেছি। আপনি শুনতে থাকুন, বলছি। হ্যাঁ দেখুন, আপনাকে না ফার্স্টেই কতগুলো পরীক্ষা করতে হবে। যেরকম ধরুন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, একটা চেস্ট এক্সরে করতে হবে, একটা কফ পরীক্ষা করতে হবে, স্পুটাম পরীক্ষা করতে হবে, প্লাজমা গ্লুকোজ চেক করতে হবে। এইগুলো করে দেখতে হবে যে কেন আপনার 1 বছর ধরে সর্দি কাশি কেন কমছে না কেন। এই জিনিসগুলো আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই করতে হবে। যে আপনি ঘরে বসে না থেকে কোনো সরকারি হসপিটালে যান, সেখানে আপনার বিনা পয়সা সমস্ত চিকিৎসা হয়ে যাবে, ওষুধপত্র আপনি পেয়ে যাবেন, আপনার ডায়াগনোসিসও কনফার্ম হয়ে যাবে। একদম। সুতরাং আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমরা আবার ফিরে যাব আমাদের আলোচনাতে, যে একটুখানি বলি যে করোনার ক্ষেত্রে যেমন আমি শুরুতেই বলেছিলাম যে স্বাদ চলে যাওয়া, ঘ্রাণ শক্তির মানে বিঘ্নিত হওয়া, তো এই জায়গাগুলোর সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের প্যানিক তৈরি হওয়া, এটা হয়তো আমাদের কোনো প্যারামিটার নেই যে আমরা এটাকে মাপবো ডক্টর সরকার, যে আমার প্যানিক এত % হয়েছে, এত % হয়েছে, কিন্তু এইটা মানে আপামর জনসাধারণের মধ্যে অদ্ভুতভাবে স্প্রেড করে গেছে, যেটা আরও ক্ষতিকারক জায়গা নিয়ে নিচ্ছে আগামী দিনে তাদের ভবিষ্যৎ জীবনযাপনের ক্ষেত্রে। দেখুন, এই যে প্যানিক, এটা ন্যাচারাল। ধরুন আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এরকম তো 100 বছর পর আবার হয়েছে। কাজেই এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পড়ে আছি। এই পরিস্থিতিটাকে আস্তে আস্তে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য যারা খুব বেশি ভয় পাচ্ছে, যাদের খুব প্যানিক হচ্ছে, তারা রেগুলার বেসিসে কী করবেন, আপনারা হাঁটাচলা করুন, যোগ প্রাণায়াম করুন, হ্যাঁ, নিজের উপর ফেথ রাখুন। কেন আপনি মনে রাখবেন যে আমাদের প্রত্যেকের মধ্যে এমন একটা ইনফিনিট পাওয়ার আছে, যে পাওয়ারটা নাকি সারা বিশ্বব্রহ্মাণ্ডের পাওয়ার, যেটা নাকি সারা বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, সেই পাওয়ারটাই আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে। কাজে সেই পাওয়ারটাকে জাগ্রত করার চেষ্টা করুন। এই প্রাণায়াম করার, বারবার করে আমি যে আপনাদের বলছি যোগ প্রাণায়াম করার একটাই উদ্দেশ্য, যখনই আপনি রেগুলার বেসিসে যোগ প্রাণায়াম করবেন, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করবেন, আপনার মনের মধ্যে থেকে ভয়টা চলে যাবে। যখনই আপনার ভয়টা চলে গেছে, তখন আর প্যানিক বলে কিছু নেই, আপনি তখন নিশ্চিন্ত হয়ে আছেন। কেননা আপনি জানেন আমি সেই যে মহাজাগতিক চৈতন্য, সেই চৈতন্য আপনাকে রক্ষা করছে, প্রত্যেককেই আমাদের রক্ষা করছে। কাজে আপনি সেটার উপর ভরসা রাখুন, আর কখনো ভয় করবেন না। এবং দ্বিতীয়ত বলবো ডক্টর সরকার, সেটা হচ্ছে যে যারা, আমি একটু আগেই বললাম যে শুধুমাত্র তো করোনা, আমরা এই প্ল্যাটফর্মটাতে শুধু করোনা নিয়ে আলোচনা করি না, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করি, যেমন একটু আগে একটা ফোন এলো। তো সেক্ষেত্রে বলবো যে যারা নর্মালি সারা বছর হার্টের সমস্যায় ভুগছেন এবং একটা নির্দিষ্ট ওষুধের ওপর জীবনযাপন করছেন, তো তাদের ক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রিকশনস আমি প্রত্যেকটা উইকে বলি, আমি প্রত্যেকটা উইকে আগামী দিনেও বলবো, কারণ আমাদের নতুন দর্শক সবসময় অ্যাড হয়। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে প্রথমত বলবো কি হার্টের ক্ষেত্রে কি সমস্যা প্রথম সূত্রপাত হয় এবং তার কি প্রকারভেদ রয়েছে। দেখুন, হার্টের সমস্যাটা কেন হয়, ফার্স্ট এটাকে বলি। হার্টের সমস্যাটা হয় এই কারণে, এটা অনেক ধরনের হার্টের সমস্যা হয়। একটা হচ্ছে হাইপারটেনশন হার্ট ডিজিজ, যেটা নাকি ব্লাড প্রেশার থেকে হয়।
একটা হচ্ছে ভালভিউলার হার্ট ডিজিজ। ভালভিউলার হার্ট ডিজিজ মানে ছোটোবেলায় রিউম্যাটিক ফিভার হলো, রিউম্যাটিক ফিভার হওয়ার পরে ভাল্বটা আস্তে আস্তে খারাপ হয়ে ড্যামেজ হয়ে যায়। আরেকটা রোগ হচ্ছে তাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। এরকম হার্টের বিভিন্ন রকম অসুখ আছে। আরেকটা হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ, যেখানে নাকি আমাদের যে শিরাগুলো আছে শিরাগুলোর মধ্যে দিয়ে কোলেস্টেরল জমে যাচ্ছে, তার ফলে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, তার ফলে কি হচ্ছে বুকে ব্যথা করছে, বুক ধরপড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে। কাজে এই যে বিভিন্ন রকম সমস্যা, সেই জন্য মনে করতে হবে যে প্রথম অবস্থাতেই ধরুন বয়স 15 বছর কি 16 বছর, সেই অবস্থা থেকে ফার্স্ট চেক আপটা শুরু করুন, যে তার প্রেশার আছে কি না। কিছুদিন আগেই আমি একটা পেশেন্ট দেখছিলাম, তার 16 বছর বয়সে তার ক্রনিক কিডনি ডিজিজ ধরা পড়েছে এবং তার হোল লাইফ ডায়ালিসিস করে যেতে হচ্ছে, তাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। এই যে ধরুন সেটা 16 বছরের বাচ্চা, সে তো বুঝতেই তার হঠাৎ এমন একটা রোগ হলো যেটা নাকি একটা লাইফ থ্রেটনিং রোগ। সেই জন্যই বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা প্রত্যেকেই নিজে চেক করান, প্রেশারটা চেক করান, সুগারটা চেক করান। যদি দেখেন যে প্রেশার, সুগার, ওয়েট ঠিক আছে, মানে আপনি নিশ্চিন্ত। এইভাবে মাঝে মধ্যেই চেক আপ করার মাধ্যমে তা আমরা যদি যাই তাহলে কিন্তু সমস্যা অনেক কমবে। আর হার্টের রোগ কীভাবে বুঝবেন, যদি দেখেন কারোটা বুকে ব্যথা করছে, একটা চাপ ধরে ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে, বা এখানে এখানে চলে আসছে, তাহলে বুঝতে হবে এটা ইস্কেমিক অ্যাঞ্জাইনা হতে পারে। এই যে ব্যথাটা সাধারণত এটা একটু বয়স্ক মানুষদের হয়, তবে যদি অনেক সময় অল্প বয়স্কদেরও হতে পারে। সেই জন্য যে কোনো রকমের যদি বুকে ব্যথা হয়, আপনি সেটা না ফেলে রেখে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, এবং ডাক্তারবাবু ডায়াগনোসিস করে সেই মতো ওষুধপত্র দিলে আপনি ভালো থাকবেন। এবং আপনি মাঝে মাঝে চেক করাবেন, তাহলেই আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি ধরা পড়বে। সে কিডনি রোগ হোক, হার্টের রোগ হোক, যে কোনো রোগী যদি হয়, সেটা তাড়াতাড়ি ধরা পড়লে, তাড়াতাড়ি চিকিৎসা করালে আপনি ভালো থাকবেন। অনেক সময় ডক্টর সরকার আমরা দেখেছি যারা মেডিসিন ইনটেক করছেন হার্টের পেশেন্ট, তাদের একটা নির্দিষ্ট কিছু, সবার ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট সময় যখনই মেডিসিন ইনটেক করার টাইম হয়, তখন তার কিন্তু ওই একটা পেইন ফিল করে। এইটা কেন? আমি আসবো। হ্যালো, হ্যাঁ, বর্ধমান থেকে কৃষ্ণ বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলুন। তোমার অপারেশন হয়ে গেছে 15 আগস্ট, কিন্তু ওই এখন একটা ডাস্ট অ্যালার্জি না কি বলে, ওইটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে, মানে শুধু হাঁচি হয়। ডাস্ট অ্যালার্জি আছে আপনার, তাই তো? হ্যাঁ ডাস্ট অ্যালার্জি রয়েছে? হ্যাঁ, তখন হয়ে গেছে। কোনো কোয়েশ্চেন হ্যাঁ, আছে ডক্টর দেখুন সরকার? ডাস্ট অ্যালার্জি, শুনতে থাকুন। হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি অনেকেরই থাকে। এইটা রোগটার নাম হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এটাতে কি হয়, এই ডাস্ট বা বিভিন্ন খাবারের থেকে এটা হাঁচি হয়। প্রচুর সকালবেলা উঠলেই অনেকে দেখা যায় যে কন্টিনিউয়াস একটা হাঁচি হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে কিন্তু ওভারকাম করতে গেলে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে চেক করতে হবে সিরাম আইজি আর অ্যালার্জি প্রোফাইল। সিরাম আইজি আর অ্যালার্জি প্রোফাইলগুলো ধরা পড়ে যাবে যে কোন কোন খাবারে অ্যালার্জি আছে, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর ডাক্তারবাবু কিছু নাকে স্প্রে দেবেন আর ট্যাবলেট দেবেন, সেগুলো খেলে, এবং আপনি যদি সেগুলো অ্যাভয়েড করেন, এই যে ধরুন আমরা এখন মাস্ক করছি, এই মাস্কের কিন্তু একটা সুবিধা হচ্ছে কি ডাস্ট থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাচ্ছে। দেখবেন জাপানে অনেকেই প্রত্যেকেই মাস্ক পরে থাকছেন সারা বছরই। কাজে এটা একটা ইম্পর্টেন্ট আমাদের একটা সুবিধা। সেইভাবে আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা একটা মাস্কটা এখন পরে থাকছেন, তখনও পরে থাকবেন, এবং ওই যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে ওষুধ খেলেই কষ্ট অনেক কমে যাবে। একদমই তাই। আর যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে হয়তো পেরিয়ে গেল 1-2 মিনিট ক্ষেত্রে তার আবার নতুন করে বুকে যন্ত্রণা হওয়া, এইটা কেন হয়? কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, হার্টের পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। যাদের অ্যাডভান্সড ডিজিজ হয়েছে, তারা ধরুন অনেকটা ইস্কেমিক হার্ট ডিজিজ অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে, মানে অ্যাডভান্সমেন্ট কী করে বুঝবেন, যারা দেখবেন যে 1 পা 2 পা হাঁটলেই তার বুকে ব্যথা করছে, তার একটু সিঁড়ি দিয়ে উঠলেই শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে সে অ্যাডভান্স ডিজিজ হয়ে গেছে। অ্যাডভান্স ডিজিজ হয়ে গেলে তখন এটা হতে পারে। সেই জন্য যেটা করতে হবে, থরো চেক আপ করতে হবে, এক্স-রে করতে হবে, ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, দরকার পড়লে ডাক্তার পরামর্শ মতো অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। যদি দেখা যায় যে অ্যাঞ্জিওগ্রাফি করে অনেকগুলো ব্লক আছে, তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করা যেতে পারে। সেই জন্য যাদের এরকম সমস্যা হচ্ছে, একটুতেই ব্যথা হচ্ছে বা ট্যাবলেট মিসগুলি ব্যথা হচ্ছে, তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আবার একবার ফার্দার চেক আপ করে সেই ব্যবস্থা নিলেই ঠিক হয়ে যাবে। আমাদের যেমন দৈনন্দিন জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে মাস্ক। তো আমি মাস্কের জায়গা থেকে বলি যে যারা ধরুন হার্টে পেশেন্ট রয়েছে, আমরা সবসময় তো মাস্ক পরে থাকছি, এবং আমাদের একটা ব্রিদিংয়ের, কেউ বলছেন যে ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে। ব্রিদিংয়ের তো ডেফিনেটলি সমস্যা হচ্ছে, সেটা পার্সেন্টেজে রেখে আমরা যদি বলি, কারো কম কারো বেশি। তো এই ধরনের হার্ট পেশেন্ট যারা রয়েছেন, তাদেরকে ধরুন আউটে নিয়ে যাচ্ছেন বা বাইরে কোনো কারণে ডাক্তারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, বা তারা অন্য কোনো কারণে পেনশনভোগী যারা, তাদের বেরোতে হচ্ছে, তারা কি করে নিজেদেরকে রিল্যাক্স রাখবে? কারণ তাদের ওই ব্রিদিং প্রবলেম বা ইত্যাদি সমস্যা থেকে তারা কি করে রিল্যাক্স রাখবে? আপনি মাস্ক পরে থাকুন,
আপনারা যদি দেখেন যে মাস্কটা পরে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি মাস্কটা খুলে একটু দূরে চলে যান যেখানে কেউ নেই, কিছুক্ষণ আপনি শ্বাসটা নিলেন, কিছুক্ষণ ওয়েট করলেন, তারপর আবার মাস্কটা পরে নিলেন। এইভাবে করলেই কিন্তু আমরা একটা ব্যালেন্স করতে পারবো। কেননা আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা গ্যাদারিংয়ের মধ্যে মাস্ক ছাড়া থাকবো না, কেননা করোনা স্প্রেড হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কাজেই যখনই এরকম একটা গ্যাদারিংয়ে যেতে হচ্ছে বা আপনার একটা অসুবিধা হচ্ছে, আপনি একটু দূরে সরে যান, দূরে সরে গিয়ে আপনি মাস্কটা খুলে একটু নিশ্চিন্ত হয়ে কিছুক্ষণ দাঁড়ান বা বসুন, তারপরে আপনি আবার একটু যখন ভালো বোধ করবেন তখন আবার মাস্কটা পরে আপনি আবার আসুন। ঠিক হার্টের পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে পেসমেকার যাদের রয়েছে এই স্টেজটা কখন আসে? হ্যাঁ, দেখুন কখন পেসমেকার বসাতে হয়, একটা হচ্ছে সিনকোপাল অ্যাটাক। সিনকোপ মানে হঠাৎ দেখলে এটা আনকনসিয়াস হয়ে গেলেন, ঠিক আছে। এই সিনকোপ অনেক কারণে হতে পারে, একটা কার্ডিওজেনিক সিনকোপ হতে পারে, একটা ভ্যাসোভেগাল সিনকোপ হতে পারে, একটা নিউরোজেনিক সিনকোপ হতে পারে। ভ্যাসোভেগাল সিনকোপ মানে দেখবেন অনেকে একটু রক্ত দেখলে বা একটু কিছু হলেই চট করে হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, এটাকে বলে ভ্যাসোভেগাল সিনকোপ। আর বয়স্ক মানুষ যাদের ধরুন বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছেন, তাদের দেখা গেল হয়তো পালস রেট হয়তো দেখা গেল যে তার 60 হয়ে গেছে বা 40 হয়ে গেছে বা 30 হয়ে গেছে, তখন একটা ইসিজি করে দেখা গেলো কমপ্লিট হার্ট ব্লক। মানে আমাদের যে নর্মাল যে রিদিম আছে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল যে রিদিম আছে, নর্মাল পিকিউআরএস কমপ্লেক্স, সেটা দেখা গেল পুরো অ্যাট্রিয়ার সঙ্গে ভেন্ট্রিকেলের পুরো ডিসোসিয়েশন হয়ে গেছে। একে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক। এই কমপ্লিট হার্ট ব্লক হলে তখন পেসমেকার বসাতে হবে। বা কারো যদি দেখা যায় যে মাঝে মধ্যেই সিনকোপাল অ্যাটাক হচ্ছে, একটা রোগ আছে তাকে বলে 6 সাইনাস সিনড্রোম বলে। এই 6 সাইনাস সিনড্রোমে এরকম মাঝে মাঝে ব্র্যাডিকার্ডিয়া হয়, মানে পালস রেট বেড়ে যাচ্ছে, কখনো হার্ট রেট কমে যাচ্ছে, একে বলে ব্র্যাডিট্যাকি সিনড্রোম বা 6 সাইনাস সিনড্রোম। তখনও তাকে পেসমেকার বসাতে হবে। এইভাবে আরও বিভিন্ন কারণে ডাক্তারবাবুরাই বলবেন যে কখন এটা বসাতে হবে। আপনার যদি কখনো কারণে এরকম অজ্ঞান হয়ে যান বা হঠাৎ হয়ে যান, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, থরো ইভ্যালুয়েশন করুন, করে ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবেন কী করতে হবে। ডক্টর সরকার, আমি প্রশ্নের আগে আমি অবশ্যই দর্শকদের বলবো যে যারা যারা করোনা নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে রয়েছে, কোনো জিজ্ঞাসা রয়েছে, তারা অবশ্যই ফোন তো করবেনই। তার পাশাপাশি বলবো যে যারা হার্টের সমস্যায় ভুগছেন বা পেশেন্ট বাড়িতে রয়েছে, এমন পেশেন্ট রয়েছেন বা হাই সুগার পেশেন্ট রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, তারাও কিন্তু ফোন করুন। আমাদের সরাসরি নাম্বার 6292242337, 6292242338, এই দুটি ফোন নাম্বার। এই মুহূর্তে স্টুডিওতে ডক্টর নীলাদ্রি সরকারের সঙ্গে কথা বলতে ফোন করুন। এই যে আমি হাই সুগারের পেশেন্টের কথা বললাম, যে তাদের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা আমরা দেখেছি, ড্রাউজিনেস হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া, প্রচুর মনে হচ্ছে দৌড়ে এসছে, অনেকে এরকম কমপ্লেন করেন যে মনে হচ্ছে অনেকটা হেঁটে এলাম, মনে হলো অনেকটা খেটে এলাম, কিন্তু হয়তো তা নয়। আমরা হয়তো তাদের দেখি যে ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাচলা করেই তারা হাঁপিয়ে যাচ্ছে, ঘামছে, ইউরিন তাদের বেশি পাস করতে হচ্ছে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। ঠিক, দেখুন ফার্স্টে মনে রাখতে হবে যে ডায়াবেটিসে কী কী সিমটম হয়। একটা হচ্ছে পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিফেজিয়া, মানে বারবার ইউরিনেশন হয়, বেশি খিদে পাচ্ছে, ঠিক আছে, এই সমস্যাগুলো হয় ডায়াবেটিক পেশেন্টদের। সেই জন্য মনে রাখতে হবে যদি কখনও কোনো ডায়াবেটিক পেশেন্ট হঠাৎ অজ্ঞান হয়ে যান, বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে কী করবেন, সঙ্গে সঙ্গে তাকে চিনি বা একটু গ্লুকোজের জল গুলে খাইয়ে দেবেন। অজ্ঞান হয়ে যাওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। ধরুন ইনসুলিন নিয়েছেন, বাট খাবার ঠিকমতো খাননি, বা সুগারের ট্যাবলেট খেয়েছেন, ওষুধ ঠিকমতো খাবার ঠিকমতো খাওয়া হয়নি। কাজেই সবসময় বাড়িতে যখনই ডায়াবেটিক পেশেন্ট বাইরে কোথাও যাবেন, তারা সবসময় ক্যারি করবেন, গ্লুকোজ ক্যারি করবেন, জল ক্যারি করবেন আর গ্লাস ক্যারি করবেন। কখনও যদি এরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এছাড়াও অনেক সময় বিভিন্ন কারণে আনকনসিয়াস হয়ে যেতে পারে, যেমনি স্ট্রোক হতে পারে বা হাইপারগ্লাইসিমিয়া, বেশি হাই সুগার থেকে হতে পারে। সেই জন্য ডায়াবেটিক পেশেন্টের সবসময় খুব সাবধানে থাকবেন এবং রেগুলার পারলে একটা গ্লুকোমিটার সঙ্গে রাখবেন। এই গ্লুকোমিটার থাকলে কী হবে, বাড়িতেই চেক করতে পারবেন যে সুগার বেশি ফল করে গেল কিনা বা বেশি হলো কিনা। এবং ডায়াবেটিক পেশেন্টদের যেটা হয়, হার্টের সমস্যা খুব বেশি বেড়ে যায়। ডায়াবেটিক পেশেন্ট মানে ইসকেমিক হার্ট ডিজিজ ইকুইভ্যালেন্ট। এটা হয় কেন, মানে ডায়াবেটিসের সঙ্গে এটা কি সম্পর্ক? এটা রিলেশনটা হচ্ছে, ডায়াবেটিস হয় কি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে এই যে আমাদের শিরাগুলো, আমাদের শরীরের মধ্যে শিরাগুলো যে আছে, এই শিরাগুলোর মধ্যে কোলেস্টেরল জমে যাচ্ছে। কোলেস্টেরল জমে যাওয়ার ফলে কী হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে। এই জন্যই বিভিন্ন জায়গায় ব্যথা হয়। ধরুন হার্টে পেইন হচ্ছে, ইসকেমিক ডিজিজ, হার্টে ইসকেমিয়া হচ্ছে, বা ব্রেনে স্ট্রোক হচ্ছে, বা টিআইএ হচ্ছে। এইটা মেইনলি ডায়াবেটিস হওয়ার জন্য ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হওয়ার জন্য এই অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে। এই অ্যাথেরোস্ক্লেরোসিসটাই এটাকে বলে ভাস্কুলোপ্যাথি। এই ভাস্কুলোপ্যাথি হওয়ার জন্য যেমনি চোখে যদি হয়, দেখবেন হঠাৎ কারোর চোখটা হয়তো ব্লাইন্ড হয়ে গেল, বা চোখে একটা কার্টেন মতো পড়ে গেল। এই চোখে স্ট্রোক হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, পায়ে গ্যাংগ্রিন হতে পারে, কিডনি খারাপ হতে পারে। এইরকম ডায়াবেটিসে মাথা থেকে পা পর্যন্ত সব গণ্ডগোল হতে পারে। এই জন্য ডায়াবেটিস সবসময় কন্ট্রোলে রাখতে হবে এবং চেক আপের মধ্যে রাখতে হবে।
অনেক সময় আমরা ইনসুলিনের পর্যায়ে যাচ্ছে না এরকম বহু পেশেন্ট পেয়েছি, মানে আমরা অনেকের ফোন কলস রিসিভ করেছি যে তারা হয়তো ইনসুলিনটা নিচ্ছেন না, তারা ওরাল মেডিকেশনের আওতায় রয়েছে। তো এই ধরনের পেশেন্ট কি মানে ইনসুলিনের পর্যায়ে পর্যন্ত যেতে পারেন যদি না তাদের কিছু কন্ট্রোল থাকে, বা কন্ট্রোল হলেও তাদের এক্সেস কিছু নজরদারি করতে হয় কি? দেখুন, ডায়াবেটিক পেশেন্টদের কখন ইনসুলিন নিতে হয় এটা একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। ধরুন কারোর আজকে ডায়াবেটিস ধরা পড়লো, দেখা গেলো ফাস্টিং ব্লাড সুগার 300, পোস্টপ্রান্ডিয়াল হয়তো 400 বা 450। আমরা কি বলি, প্রথমেই আপনি কিছুদিন ইনসুলিন নিন, তাহলে কি হবে, আপনার যে লং টার্ম যে আপনার এফেক্টটা খুব ভালো হবে। একে বলে লিগাসি এফেক্ট। আমরা যত ভালো কন্ট্রোল করতে পারবো ডায়াবেটিসটাকে ইনসুলিন দিয়ে প্রথম অবস্থাতেই, তত আমরা ভালো থাকবো। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, আমরা ধরুন ওষুধ খাচ্ছি, ওষুধে হয়তো কাজ করছে না, এটা প্রাইমারি ড্রাগ ফেলিওর হতে পারে, এটা সেকেন্ডারি ড্রাগ ফেলিওর হতে পারে। প্রাইমারি ড্রাগ ফেলিওর মানে প্রথম থেকেই ওষুধে ভালো কাজ করছে না, আর সেকেন্ডারি ড্রাগ ফেলিওর মানে হয়তো কিছু বছর পরে, 6 বছর 7 বছর পরে দেখা গেল আর ওষুধে ভালো কাজ করছে না। যখনই এরকম কন্ট্রোল হবে না, ডাক্তারবাবুর সঙ্গে সবসময় পরামর্শ যোগাযোগ রাখবেন আপনারা, এবং ডাক্তারবাবু আপনাকে যখন বলবে যে হ্যাঁ আপনি এখন ইনসুলিন নিন, তখন আপনি দেরি না করে ইনসুলিনটা শুরু করবেন, এটা আপনাদের পক্ষে ভালো। কারণ আমরা যত দেরি করব তত মনে করবেন আমাদের ড্যামেজটা বাড়তে থাকবে, চোখ নষ্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়ে যায়, কিডনি খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা যদি একটা সামান্য একটা ছুঁচ ফুটিয়ে যদি একবার যদি বা দুবার যদি ইনসুলিন নিয়ে যদি ভালো থাকি, তাহলে সেটা আমরা কেন করব না? যত ডিলে করা, অনেকে বলে যে না আমি ওষুধই খাবো, আমি ইনসুলিন নেব না, একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে। এই ভীতিটাকে কিন্তু দূর করতে হবে, দূর করে মনে রাখতে হবে যে আমাদের এইটা দরকার, এটা না হলে আমাদের অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে। একদম। আর আরেকটি কথা আপনি বলেছেন যে স্ট্রোক, এই শব্দটা খুব বলেছেন, এবং এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত, আমরা বলি যে স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, এইটা একটুখানি আমরা জানবো। স্ট্রোক মানে আমাদের হয় মেডিকেল টার্ম হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলতে বোঝায় সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল হেমারেজ, সেরিব্রাল এম্বোলিজম আর সাবঅ্যারাকনয়েড হেমারেজ। এই যে আমাদের এই যে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক যেটাকে আমরা বলি, এই স্ট্রোকের কিন্তু মেইন কারণ হচ্ছে হাইপারটেনশন আর ডায়াবেটিস। যাদের হাইপারটেনশন আছে, কন্ট্রোল নেই, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যাদের ডায়াবেটিস আছে, কন্ট্রোলে নেই, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যাদের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, দুটোই আছে, হ্যাঁ, তাদের কিন্তু আরও বেশি, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রোক হতে পারে। কীভাবে হয়, হঠাৎ দেখলেন যে একটা হাত একটা পা হয়তো প্যারালাইসিস হয়ে গেল, বা একটা দেখা গেলো একটা চোখে একটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, বা দেখা গেলো তো মুখটা বেঁকে গেছে, বা শুধু হয়তো দেখা গেলো একটা পা হয়তো প্যারালাইসিস হয়ে গেছে, তার কিছুক্ষণ 6 ঘন্টা পরে আবার একটা হাত হয়ে গেছে। এইভাবে এটা হতে পারে। অনেক সময় দেখবেন কারোর হয়তো ভালভুলার হার্ট ডিজিজ আছে, মানে রিউম্যাটিক ফিভার আছে, সেটা ভালভুলার হার্ট ডিজিজ থেকে একটা এম্বোলাস মানে হার্ট থেকে একটা ক্লট, সেটা গিয়ে ব্রেনে গিয়ে আটকে গিয়ে একটা স্ট্রোক হয়ে গেল। এইভাবে ভালভুলার হার্ট ডিজিজ থেকে বা ইস্কিমিক হার্ট ডিজিজ থেকে বা আপনার ডায়াবেটিস হাইপারটেনশন থেকে স্ট্রোক হতে পারে। সেই জন্য মনে রাখবেন যে স্ট্রোক যখনই হবে, সেটা সঙ্গে সঙ্গে যদি আমরা হসপিটালাইজ করি, যদি আমরা 3 ঘন্টার মধ্যে কিছু ইঞ্জেকশন শুরু করে দিতে পারি, তাহলে স্ট্রোকটা কিন্তু অনেকটাই পুরোপুরি রিকভার হয়ে যায়। একে বলে থ্রম্বোলিটিক থেরাপি। থ্রম্বোলিটিক থেরাপির কিছু ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করানো হয়, যদি দেখা যায় যে সেটা পেশেন্ট খুব তাড়াতাড়ি এসছে, তার মোটামুটি সব ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাহলে থ্রম্বোলিসিস করালে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি সল্টলেক থেকে বলছি, তপন রায় চৌধুরী। আমার বয়স 68+। আমার 2টো ভ্যাকসিনই নেওয়া হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য করছি, আমার প্রেশার লেভেলটা, ব্লাড প্রেশার লেভেলটা একটু বলে নিই। আমার মানে 140/90 অ্যাভারেজে এরকম থাকে, ওষুধ খাই প্রেশারে। তো আমার যেটা সমস্যা হয় যে পায়ে বা কোনো হাতে যদি ঠান্ডা লাগে বা জল টলের টাচ লাগে, তখন ইউরিনটা চাপতে পারি না, মানে চলে আসে, মানে আমি সহ্য করতে পারি না। সেক্ষেত্রে আমাকে বাথরুমে যেতেই হয়। তো এই ক্ষেত্রে মানে এটা মেবি, আমি জানি না, মেবি এটা নার্ভ সংক্রান্ত বা অন্য কিছু ব্যাপারে হচ্ছে কিনা। এটা ছোট রিমেডি কি হতে পারে? এমনি প্রেশারের ওষুধ খাই, কোলেস্টেরল ওষুধ খাই, মানে অ্যাটরভাস্টাটিন জাতীয়, আর প্রেশারের ওষুধ আমলোডিপিন জাতীয় ওষুধ খাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা পিএসএ পরীক্ষা করতে হবে, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আর একটা আপনার ইউএসজি কেইউবি করতে হবে। এই ইউএসজি কেইউবি আর প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করলে বোঝা যাবে যে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা। অনেক সময় যদি প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে থাকে, তাহলে এরকম প্রবলেম হতে পারে। এছাড়া অনেক সময় কি হয়, ব্লাডার, আমাদের যে ইউরিনারি ব্লাডার যেটা আছে, মূত্রথলি আছে, সেটা অনেক সময় ঠিকমতো কাজ করে না।
এই ব্লাডারের মাসেল যদি ঠিকমতো কাজ না করে তাহলেও এরকম প্রবলেম হতে পারে। তখন দরকার হলে একটা ইউরোডাইনামিক স্টাডি করতে হতে পারে। সেই জন্য আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, এই পরীক্ষাগুলো করে ডাক্তারবাবু আপনাকে ওষুধপত্র দিলে আপনি ভালো হয়ে যাবেন। আমরা অনেক সময় দেখেছি যে শুধু হার্টের সমস্যা শুধু নয়, অন্যান্য ক্ষেত্রে আমাদের যেমন একটু আগে আপনি বললেন হাইপার টেনশন একটা অদ্ভুত সমস্যা, এবং আরেকটা বিষয় বলবো যে নার্ভের সমস্যা, এরকম বহু মানুষ রয়েছেন নার্ভের সমস্যায় ভোগেন, তাদের কোনো রকমভাবে হাতের সমস্যা হচ্ছে এবং হাতের তারা মুভ করতে পারছে না প্রপারলি, এবং তার মধ্যে আমাদের এই যে সিচুয়েশন, এই যে বর্তমান পরিস্থিতি চলছে, সেখানে এই ধরনের পেশেন্টরা এমনিই আতঙ্কিত হয়ে রয়েছেন 2020 সাল থেকে, 20 সালের মার্চ মাস থেকে, যে আমরা এই সিচুয়েশনের মধ্যে রান করছি যেখানে আমরা খুব সেন্সিটিভ ওয়েতে আমাদের লাইফটাকে লিড করছি। আসবো আমি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নমস্কার, নিউটাউন থেকে বলছি। আচ্ছা, আপনি রিসিভার থেকে না একটু মুখটা সরিয়ে বলুন না, আওয়াজটা ফেটে যাচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ আমি নিউটাউন থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ নমস্কার, জয়দীপ, আমার নাম জয়দীপ মন্ডল। জয়দীপ বাবু, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আমার নাম জয়দীপ মন্ডল, আমি নিউটাউন থেকে বলছি। বলুন। হ্যাঁ আমার বাড়িতে যেটা 2 বছরের বাচ্চা আছে। হ্যাঁ বলুন। বাড়িতে আমার 2 বছরের বাচ্চা আছে, ওই কারণে আমি ফোন করেছি যে মানে কি সতর্কতা করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে। আর আমাদের তো ডবল ডোজ কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনেরই। এবারে ডাক্তারবাবু কাছে আমার একটাই প্রশ্ন যে বাচ্চাদের এখন কিভাবে সতর্কতা করতে হবে, কারণ সামনে পুজো আসছে তো। শুনতে থাকুন। দেখুন, এই বছরটা তো আমরা বলছি, আপনাদের সবাইকেই বলছি যে আপনারা একটু বেরোবেন ঠিকই নিশ্চয়ই, তবে বেশি ভিড়ের মধ্যে যাবেন না। হ্যাঁ, দূর দূর থেকে একটুখানি দেখুন, আর ম্যাক্সিমামটাই আপনারা টিভিতে দেখুন পুজো। আমরা যদি, আগেও আমি বলেছি আপনাদেরকে, আমরা যদি ধরুন এই বছর বা আশা করি সামনের বছর আরও আমরা ভালো হয়ে যাব, কেননা ভ্যাকসিনেশন প্রায় 90 কোটি মানুষের হয়ে গেছে। কাজে আমরা যদি 1-2 বছর একটু কষ্টও করি, তাতে যদি সমস্ত মানুষ ভালো থাকেন, যদি আমরা করোনাটাকে যদি আমরা এখান থেকে পরাজিত করতে পারি, তাহলে আমাদের সকলের আনন্দ হবে। সেই জন্যই কাজে এই বছর আমরা খুব বেশি যদি নাও পুজোতে আমরা যদি মাতি, তাহলেও যদি মানুষ সবাই ভালো থাকেন, তাহলে তার থেকে আনন্দের কিছু নেই। আর সেই জন্য আপনারা একটু দূরে দূরে থেকে পুজোটা দেখুন এবং টিভিতে বেশি দেখুন, এই বছরটা এইভাবে কাটান, তাহলেই আমার মনে হয় সেটা ভালো হবে। আচ্ছা, আরেকটি কথা উনি বলেছেন যে ওনার 2 বছরের বাচ্চা রয়েছে বাড়িতে, তো বাচ্চাদের ক্ষেত্রে কি সতর্কতা করোনার অবলম্বন করতে হবে? হ্যাঁ, যেহেতু আগাম আর একটা আমাদের কিন্তু সতর্কতার জায়গা তৈরি হচ্ছে। বাচ্চাদেরকে আপনারা নিয়ে একটু বেরোন, বাইরে একটু ঘুরতে বেরোন, তাহলে কি হয় বাচ্চা মনে আনন্দ হবে। কেন বাচ্চাকে সবসময় ঘরে বসিয়ে রেখে রেখে না অনেক বাচ্চা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সেইটা থেকে বাচ্চাটাকে একটু বার করতে হবে, একটুখানি বাইরে খেলাধুলো করুক। হ্যাঁ একটু, তবে দেখবেন যাতে খুব বেশি ডিস্টেন্স মেনটেন করে, আর এত ছোটো বাচ্চাকে তো সবসময় মাস্ক পরানো যায় না, বাচ্চাকে যতটা পারা যায় বুঝিয়ে বাচ্চাকে একটুখানি ঘোরান আপনারা, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। আর আপনারা যদি ভ্যাকসিনেশন নিয়ে নিয়েছেন, কাজে বাচ্চারাও প্রোটেক্টেড থাকছে এখন। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবব্রত ঘোষাল বলছি। কোথা থেকে বলছেন? আমি ত্রিবেণী থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি করোনার জন্য যে ডোজ সেটা নেওয়া হয়ে গেছে আমার, এপ্রিল মাসে নেওয়া হয়ে গেছে দ্বিতীয় ডোজ। তার জন্য কি সুগারে কোনো এফেক্ট করতে পারে? আপনার 2টো ডোজ কমপ্লিট এপ্রিলে হয়ে গেছে বলছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেটা কি এফেক্ট করতে পারে বলছেন? এফেক্ট বলতে কি সুগার আমার আগে যা ছিল তার থেকে একটু বেড়েছে। এটা কি ইনজেকশন নেওয়ার পরে আচ্ছা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ও লেভেলটা ওনার না একটু না বেড়ে গেছে। শুনতে এটা থাকুন। আপনার ভ্যাকসিনের জন্য কিছু হয়নি, এটা আপনাকে একটু চেক করে দেখতে হবে যে আপনার ফাস্টিং কত আছে, পিপি কত আছে, HbA1c কত আছে, ইউরিনে কতটা প্রোটিন বেরোচ্ছে, সেই অনুযায়ী আপনাকে ওষুধপত্র খেতে হবে। ভ্যাকসিনেশনের জন্য আপনার সুগারের কোনো অসুবিধা হবে না। যে প্রশ্নটা করছিলাম ডক্টর সরকার, যে যারা মানে নার্ভের পেশেন্ট রয়েছেন, বিভিন্ন ধরনের নার্ভের সমস্যায় তারা ভুগছেন, তো সেই ধরনের পেশেন্টদের এমনিতেই কিন্তু স্ট্রং ওষুধ খেতে হয়, তো সেখানে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও একটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, কারণ কিছু হয়ে যেতে পারে বা সেই রোগগুলো ঝেলার মতো ক্ষমতা তাদের শরীরে আছে কিনা। আগে আমরা একটু নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করবো, তারপরে এই বিষয়ে আসছি। দেখুন, নার্ভের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের অনেক সময় নিউরোপ্যাথি হয়, হাত পা জ্বালা করে, ঠিক আছে। আর একটা হচ্ছে পার্কিনসনিজম হতে পারে, পার্কিনসনিজম একটু বয়স্ক মানুষদের হয়, তাদের হাঁটতে একটু অসুবিধা হয়। একটা হচ্ছে স্ট্রোক হতে পারে, একটা ডিমেনশিয়া হতে পারে, অ্যালজাইমার ডিজিজ হতে পারে, এরকম এপিলেপসি হতে পারে, এরকম অনেক সমস্যা নার্ভের হতে পারে। কিন্তু যে সমস্যাই থাক না কেন, আমরা যদি সবসময় নিজেদেরকে মনটাকে স্ট্রং রাখি যে আমার কিছু হয়নি, আমি পুরো ভালো আছি, এই যে কন্টিনিউয়াস হিলিং অ্যাফার্মেশন, এটা কিন্তু কন্টিনিউয়াস করে যেতে হবে। এই কন্টিনিউয়াস করে গেলে কি হবে, মনে আস্তে 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 জোর চলে আসবে
এই মনের জোরটাই দেবে তখন আপনাকে অনেকটা প্রিভেন্ট করবে যে কোনো রোগ হওয়ার থেকে। কাজেই যে কোনো রোগই হোক না কেন, যদি মনে করতে হবে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি পুরো ভালো আছি, এই যে কন্টিনিউয়াস পজিটিভ হিলিং অ্যাফার্মেশন, সবসময় অ্যাক্টিভ থাকা, পজিটিভ থাকা এবং চেয়ারফুল থাকা, এটা সবসময় করতে হবে। আর ফেথ, বিলিফ অ্যান্ড হিলিং, মানে কি ফেথ রাখতে হবে যে আমার ফেথ আছে যে আমার কোনো কিছু হবে না, আমার যা কিছু হোক চট করে সেটা হিল করে যাবে, কেননা ডিভাইন ওয়ান সবসময় মনে করতে হবে যে আমরা প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন কনসাসনেস। এই যে যতটা পারবো আমরা আনলিমিটেড যে শক্তি যেটা আছে তার উপর বেশি আমরা ভরসা করব, তাহলেই দেখবেন আমরা অনেক ভালো থাকছি। এই যে একজন আমাদের কলার ফোন করেছিলেন, জয়দীপ বাবু বোধহয়, ওই বাচ্চার কথা বলছিলেন, সেক্ষেত্রে যেমন একটা মেন্টাল সাপোর্টের কথা আপনি বললেন ডক্টর সরকার, যে তাদেরকে নিয়ে একটু বেরিয়ে আসা, তাদেরকে একটু সময় দেওয়া, তাদের খেলা তাদের সঙ্গে বা একটু গল্প করা, মনটা ভালো হবে। তার সঙ্গে সঙ্গে শারীরিক দিকটাকে তাদের স্ট্রং করার ক্ষেত্রে এই আপকামিং সিচুয়েশন, যেটা আমাদের থার্ড ওয়েভ বলা হচ্ছে, আসতে পারে বা আসছে, তো সেই জায়গায় তাদের শারীরিক দিক দিয়ে কতটা প্রোটেক্ট করতে পারবো? কারণ একটা কথা তার আগে বলে রাখি ডক্টর সরকার, 2 বছর ধরে তারা ঘরবন্দি, তারা ওয়েট পুট অন হয়ে গেছে, তাদের অলরেডি অনেক বাচ্চা রয়েছে। একটা ফোন নিয়ে উত্তরে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে বলছি, স্বপন ঘোষ। বলুন দাদা। আমার স্ত্রী 30+ বয়স, উনি হার্টের পেশেন্ট, যার জন্য ওনাকে দেখানো হয়। এবার ওনার বছর 3 দেখাচ্ছি ইরেগুলার হার্টবিট, এবার একটা ডোজ হয়েছে ভ্যাকসিনের। তা এই বিষয়ে আমি কতটুকু, মানে হার্টবিট এখনো কিন্তু ইরেগুলার, সেরকম ইমপ্রুভ হয় না, এবার কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়, করোনার সময়? আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে হার্টের একটা সমস্যা আছে না, সেই জন্য তো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনি ওষুধপত্র খাবেন, যেটা বলে দিয়েছেন, এবং যেটা যখন সেকেন্ড ভ্যাকসিনের সময় হবে সেই সেকেন্ড ভ্যাকসিনটা নিয়ে নেবেন, এবং মনের জোরটা কন্টিনিউয়াস রেখে যাবেন যে একটা ডোজ নেওয়া হয়েছে মানে অনেকটা প্রোটেক্টেড, ভয় কিছু নেই। এই যে মনের মধ্যে ভয় কিছু নেই, আমার ভয় কিছু নেই, এইটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। সবসময় মনে করবেন যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে প্রশ্নটা করছিলেন ডক্টর সরকার, যে বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক যে বিধিনিষেধ, শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং আমাদের আসন্ন তৃতীয় ঢেউ থেকে বাঁচাতে, রেগুলার বাচ্চাদেরকে কিন্তু হাঁটাতে হবে, কেননা বডি ওয়েট যদি বেড়ে যায়, মনে রাখবেন বডি ওয়েট বাড়লে কিন্তু বাচ্চাদেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে, বাচ্চাদেরও ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এই কথাটা সবসময় প্রত্যেককে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা বাচ্চার যেন ওয়েট যেন না বাড়ে, রেগুলার হাঁটাচলা করা, এবং দরকার হলে বাচ্চাদের যাদের ওয়েট বেড়ে গেছে তাদের খাবারটা কমিয়ে দিন। কোনটা কমাবেন? ভাতের পরিমাণটা কমিয়ে দিন, সবজিটা খাক, মাছ খাক বা ডিম খাক, সবই খেতে পারবে, কিন্তু ভাতের পরিমাণটা কমিয়ে দিন। শশা, সবজি, স্যালাড সেগুলো বেশি করে খাওয়ান, এবং রোজ 1 ঘন্টা 45 মিনিট আপনিও হাঁটুন, বাচ্চাকেও হাঁটান, তাহলেই দেখবেন বাচ্চা ভালো থাকবে, এবং বাচ্চাকে সবসময় মনটাকে আনন্দে রাখতে হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কাশীপুর থেকে বলছি, নারায়ণ সাউ। হ্যাঁ বলুন। নারায়ণ সাউ বলুন। আমার 62 বছর বয়স। আমি 8ই আগস্ট দ্বিতীয় ডোজ দিয়েছি। দেওয়ার পর না হাতের মধ্যে না আমার খুব ব্যথা করছে, মাঝে সাঝে হাতের মধ্যে খুব ব্যথা করে। দিদি, কি করা যায়? আচ্ছা, শুনতে থাকুন। আপনি একটু প্যারাসিটামল ট্যাবলেট খান, আর একটু ডাইক্লোফেনাক জেল লাগান, একটু গরম সেক দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। একটু ব্যথা থাকলে ঠিক হয়ে যাবে। আর আপনি একটা কাজ করবেন, সেটা ঘাড়ের একটা এক্সরে করে নেবেন। অনেক সময় হয় কি, ঘাড়ের স্পন্ডিলোসিস থেকে পেইন রেফারটা হাতে চলে আসতে পারে, সেই জন্য আপনি এই ব্যায়ামটা রেগুলার করতে থাকুন, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম মাথায় চাপ দেবেন, সামনে চাপ, পিছন দিকে চাপ, এই সাইডে চাপ দেবেন, এই সাইডে চাপ দেবেন, এই পাশে ঘোরাবেন, এই পাশে ঘোরাবেন। এই ব্যায়ামটা সকলেই করতে থাকুন, তাহলে ভালো হবে। তাহলে কি হবে, ঘাড়ের আমরা যতটা পারবো যদি এরকমভাবে ব্যায়ামটা করতে থাকি, তাহলে স্পন্ডিলোসিসটা আমরা অনেকটা ডিলে করতে পারবো, অনেকটা কম হবে। একটা শব্দ বলেন আপনি, যে আমরা স্পন্ডিলোসিসের সমস্যাটাকে ডিলে করতে পারবো, দ্যাট মিন্স সে আসতেই পারে। এবং আমি বলবো যাদের টেন্ডেন্সি রয়েছে বা যাদের এরকম পরিবারেও রয়েছে স্পন্ডিলোসিসের সমস্যা, তাদেরকে ডিলে করা বা একেবারেই তাদের এখান থেকে বের করে আনা কি সম্ভব, যে আমি সুস্থ থাকবো? হ্যাঁ, শুধুই কি এই এক্সারসাইজ না, তার সঙ্গে তাদের ডায়েটেও অনেক কিছু চেঞ্জ হওয়ার দরকার। দেখুন, ডায়েট তো আমাদের সবসময় ব্যালেন্স ডায়েট খেতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে দেখা গেছে আমরা যদি ঠিকমতো ব্যালেন্স ডায়েট খাই, তাহলে কিন্তু আমাদের রোগের চান্স একদমই কমে যাবে। 2জন নোবেল লরিয়েটই বলেছেন এই কথাটা, যে দেখা গেছে সমস্ত কিছু ডিজিজ যদি ট্রেস করা যায়, তাহলে দেখা যাবে সেটা কোনো ডেফিসিয়েন্সি হয়তো ছিল। সেই জন্য আমাদের ডায়েট ঠিকমতো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস বেসিক্যালি এটাকে ডিজেনারেটিভ চেঞ্জেস। আমাদের যত বয়স হয় আস্তে আস্তে হাড়গুলো ক্ষয়ে যায়, এই ক্ষয়ে যাওয়ার ফলে সমস্যাটা হয়।
আমরা যদি রেগুলার ছোটোবেলা থেকে ব্যায়াম করতে থাকি তাহলে দেখা গেল সার্ভাইকাল স্পন্ডিলোসিস তো হয়ইনি, বা যাদের হয়ে গেছে তাদের আর বেশি বাড়ছে না। এই জন্যই বলছিলাম যে কথাটা, যে আপনারা প্রত্যেকেই যদি ঠিকমতো ব্যায়াম করেন, রেগুলার আধ ঘন্টা করে হাঁটাচলা করেন, 150 মিনিট পার উইকে হাঁটেন, তাহলে কিন্তু অনেক উপকার আছে। ডক্টর সরকার, আমাদের আর্থারাইটিস পেশেন্টদের এরকম বহু প্রবলেম আমরা দেখি, যে একটা ধরনের আর্থারাইটিস আমরা জানি, সেটা অস্টিও হতে পারে, রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওপোরোসিস ইত্যাদি রয়েছে। আসবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে সুজাতা সাতটা বলছি। কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, বলুন কি প্রশ্ন? হ্যাঁ স্যারকেও নমস্কার জানাই। নমস্কার। হ্যাঁ স্যার, বলছি আমার মা ক্রনিক আর্থারাইটিসের একজন পেশেন্ট। ওনার এখন প্রায় দিন 15 হলো দুটো পাই ফুলে গেছে, দুটো পাই ফুলে গেছে, মানে কোমর থেকেই পুরো দুটো পাই ফোলা, বিশেষ করে পেটে দুটো সবসময় ঝিমঝিম এর থেকে মানে ফুলে গেছে, টোপ বসে গেছে, মানে বড় দুটো পাই কোমর থেকে পা পর্যন্ত পুরোটাই ফুলে গেছে আর বড়। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা হয় না, এটা এক ধরনের বাত, এটা ইনফ্লামেটরি একটা আর্থ্রাইটিস। এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে এরকম অনেক সময় পা ফুলে যায়, পায়ে ব্যথা করে, এই সমস্যাগুলো হয়। সেই জন্য রিউমেটয়েড আর্থ্রাইটিসের যে ওষুধগুলো আমরা দিই, সেগুলো যদি ঠিকমতো খাওয়া হয়, তাহলে কি হয়, ওষুধটা অনেকটা কন্ট্রোল করা যায়। কেন একবার এই যে বাত ওষুধগুলো না, এগুলোকে কিওর করা যায় না, এই ওষুধ খেয়ে যেতে হবে, এবং ঠিকমতো যদি আমরা ওষুধটা খাই তাহলে কিন্তু কষ্ট অনেকটাই কমবে। কেননা বেসিক্যালি এই সমস্যাগুলো ইনফ্লামেশন হওয়ার জন্য আর্থ্রাইটিস হয়। এটা অটোইমিউন ডিজিজ, এক ধরনের অটোইমিউন ডিজিজ। এই ওষুধপত্র খেতে হবে এবং ব্যায়াম করতে হবে যতটা পারা যায়, তাহলেই কষ্টটা আস্তে আস্তে কমবে। আর আমার মনে হয় যে আপনি একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন, কারণ যে সমস্যাগুলো বলছেন ডক্টর সরকার, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু এটা খুব দরকার, প্রয়োজন। এনিওয়ে, আপনাদের আবারও বলি যে আমরা যে আজকে যেমন করোনা নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য ডিজিজ নিয়ে আলোচনা করছি। যেমন একটু আগে আমি জাস্ট এই ফোনটা রিসিভ করার আগে বলছিলাম যে আর্থারাইটিসের সমস্যা এবং বিভিন্ন ধরনের আর্থারাইটিস রয়েছে। তো এই যে বাতের ব্যথা, তো এই ধরনের পেশেন্টদের কিভাবে তাদের চলতে হবে এবং তাদের মেডিকেশনের সঙ্গে সঙ্গে তাদের পথ্য কি হতে হবে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি আন্দামান থেকে স্বপ্না ব্যাপারী বলছি, কোটবাড়ি থেকে আন্দামানে। হ্যাঁ, বলুন। আমার 18 নভেম্বরে একটা অ্যাটাক হয়, যেটা আমার হাই সুগার হয়েছিল, এটা জানতাম না তার আগে। তো তারপরে সেটা আমার, যাই হোক, আইসিইউ থেকে ফেরত এসেছি, ভালো আছি এখন আপাতত। কলকাতা দেখিয়েছি, যাই হোক, মেডিকেল হসপিটাল সবকিছু ট্রিটমেন্ট করা হয়ে গেছে। আপাতত আমার সুগারের নর্মাল আছে। তো স্যারকে এইটা আরেকটা খবর দেওয়ার জন্য আমি ভ্যাকসিন একটা লাগিয়েছি। আমার ডাইন হাতে খুব ব্যথা ছিল, যে ব্যথাতে আমি মানে প্রচন্ড কষ্ট হতো। আমার ক্রাফ ব্যান্ডেজ বেঁধে শুতে হতো, বা ব্যথার মলম সবসময় লাগাতে থাকতে হতো, বা এই ধরনের প্রবলেম হতো। আমি ডাইন সাইডে শুতে পারতাম না রাতে। তো ভ্যাকসিন ফার্স্ট ডোজটা লাগিয়ে আমি ব্যথার উপরেই লাগিয়েছিলাম, সেই ডাইন হাতেই আমি লাগিয়েছিলাম। আর তারপর থেকে আমার ব্যথাটা খুব আরাম হয়ে গেছে, মানে একদম ব্যথা নেই। আমি একদম আশ্চর্য হয়ে গেছি, যার জন্য খবরটা দিচ্ছি। অনেক মানুষ ভয় পায়, ব্যথা আছে, হ্যান ত্যান, তো এটা আমি বলবো তাদের ভালো হয়ে যাবে। মানে যে হাতে আপনি ফার্স্ট ডোজ নিয়েছেন, সে হাতেই সেকেন্ড ডোজ নিয়েছেন বলছেন? না না, সেকেন্ড ডোজ আমি এখনো নিইনি। আমার এই মানে যে হাতে ব্যথা, সে হাতে ফার্স্ট ডোজ নিয়েছেন, তাতে ব্যথা কমে গেছে? হ্যাঁ, একদম আমার ব্যথা কমে গেছে। আমি অবাক হয়ে গেছি, যেটা আমাকে 7 বছর অবধি আমাকে মানে ভুগিয়েছি, সেই ব্যথাটা আমার একদম আরাম হয়ে গেছে। আমি একদম খুব খুশি। আমি ইচ্ছা করে তারপরে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয় ব্যথায় বাজা বিষে বিষে বিষক হয়, আমি সেটা ভেবেই লাগিয়েছি, আর এটাই সত্যি হয়ে গেছে। যাক, খুব ভালো খবর দিলেন, অনেক ধন্যবাদ স্বপ্না দেবী। অ্যাকচুয়ালি আমরা যদি না সত্যিকারের কি, আমরা তো বলতে গেলে মেডিকেল সায়েন্সটা বলতে গেলে একটা সমুদ্রের মধ্যে বালিকণার মতো। হ্যাঁ, মানে বেশিরভাগটাই আমরা জানি না। কাজে একটা এই যে আমরা যদি বিশ্বাস রাখি, যেটা আমি বারবারই আপনাদেরকে বলি, আমরা যদি বিশ্বাস রাখি, আমরা যদি নিজেরা হেলদি লাইফস্টাইল ফলো করি, আমরা যদি যোগ প্রাণায়াম করি, তাহলে অনেক সময় মিরাকুলাস রিকভারি হয়ে যায়। এটা আমরা বহুবার দেখেছি, এইরকম মিরাকুলাস রিকভারি অনেক 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 পেশেন্টের হয়েছে। কাজে সবসময় ভরসা রাখতে হবে, কখনই মনে করবেন না যে আমার আর কিছু হবে না। নিজের মনটাকে সবসময় চাঙ্গা রাখুন, দেখবেন মাঝে মধ্যে মিরাকুলাস রিকভারি হয়ে যাবে। এবং এটা সত্যি কথা যে আমাদের সবটাই কিন্তু মন কেন্দ্রিক বিষয়। তো আমাদের রোগ, এটা আমি ডক্টর সরকার আমার সঙ্গে একমত হবেন, আমাদের যত রোগের উৎপত্তিস্থল মন। এবং আমরা রোগ তো ডেফিনেটলি আছে, কিন্তু আমাদের মন যত বেশি ভেঙে যাওয়া, মনে হয় রোগ থেকে রিকভার হতে আমাদের
সময় বেশি লাগে, কারণ আপনি একজন চিকিৎসক, আপনি এটা ভালো বলতে পারবেন, এত পেশেন্ট হ্যান্ডলিং করেন রোজ। তো সেই জায়গাটা আমাদের বোধহয় অ্যালার্ট হওয়া দরকার সরকার। এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে আর্থারাইটিস পেশেন্ট এদের নিয়ে একটু যদি বলেন। হ্যাঁ, আর্থ্রাইটিসে কী করে বুঝবেন যে কোন আর্থ্রাইটিস কীভাবে হয়েছে? যদি দেখেন যে কারোর সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে, এই ছোট ছোট গাঁটগুলোতে ব্যথা করছে, হ্যাঁ, একটু জ্বর জ্বর আসছে, পায়ে ব্যথা করছে, তাহলে সন্দেহ করতে হবে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। যদি দেখেন যে কারোর শুধু একটা ধরুন হাঁটুতে ব্যথা করছে বা দুই হাঁটুতে ব্যথা করছে, হ্যাঁ, তাহলে হতে পারে এটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। বা দুই কারো যদি দেখেন যে এটা কোমরে ব্যথা করছে, হতে পারে এটা লাম্বার স্পন্ডিলোসিস হতে পারে। বা অনেক সময় দেখবেন মানুষের হয়তো একটুতেই হয়তো চট করে হয়তো পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেল, তার মানে এটা কি বয়স্ক মানুষদের হয় কি বোনটা হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়ে যায়, তার থেকে হতে পারে। এছাড়াও ধরুন অনেক সময় কি হয়, হয়তো দেখা গেলো একটা স্মল জয়েন্ট, একটা ছোট্ট জয়েন্টে এরকম একটা জায়গাটা ব্যথা করছে, সিঙ্গেল জয়েন্টে বা সিঙ্গেল একটা জয়েন্টে ব্যথা করছে, হতে পারে হয়তো দেখা গেলো পায়ে একটা বুড়ো আঙুলের ওখানটা একটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, খুব ব্যথা করছে, হতে পারে একটা গাউট হতে পারে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এরকম বিভিন্ন প্যাটার্ন অফ জয়েন্ট ইনভলভমেন্ট দেখে আমরা মোটামুটি অনেকটাই ডায়াগনোসিস করতে পারি এটা কী ধরনের আর্থ্রাইটিস হচ্ছে, কেন এটা হয়েছে। অনেক সময় সোরিয়াসিস থাকে, দেখবেন বিভিন্ন স্কিন লিশন, মানে সাদা হয়ে গেছে, সিলভারি স্কেল থাকে, তার সঙ্গে সঙ্গে জয়েন্টে পেন, এটা একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। বা অনেক সময় একটু জ্বর হলেও দেখা গেলো সারা শরীরে প্রচণ্ড ব্যথা, হতে পারে একটা চিকনগুনিয়া হয়েছে, বা হয়তো ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু থেকে হতে পারে। বা অনেক সময় দেখা গেলো কারোর হয়তো ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া পরে দেখা গেলো তার একটা জয়েন্টে ব্যথা করছে, একে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, জয়েন্টে ইনফেকশনের পরে হতে পারে। মানে এটা কি অনেক বড়সড় জায়গায় যেতে পারে ইন ফিউচার? ধরুন যেটা বললেন যে একটা রিজনে হচ্ছে এটা, হ্যাঁ, যদি দেখা যায় যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, যেটা স্মল জয়েন্টস ইনভলভমেন্ট হয়েছে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়েছে, হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি কারোর হয়ে থাকে, এটা কিন্তু লাইফ লং ডিজিজ, মানে এটাকে পুরো কিওর করা যায় না, ঠিক আছে। কিন্তু অন্যান্য জয়েন্টে অন্যান্য প্রবলেমগুলো অনেকটাই ঠিক হয়ে যায়। কিন্তু ধরুন অস্টিও আর্থ্রাইটিস হলে সেটাও পুরোপুরি কিওর করা যায় না, সেটার জন্য ফিজিক্যাল মেডিসিনের থেরাপি করতে হয় বা জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হতে পারে। হ্যাঁ, এইভাবে জয়েন্টের প্যাটার্ন ডিজিজ অনুযায়ী সেটা দেখতে হয় যে কী কারণে হয়েছে। এই সব ব্যাপারটাই যদি ঠিক হয়ে করা যাবে, যদি দেখা যায় যে আমরা রেগুলার বেসিসে হেলদি লাইফস্টাইল ফলো করছি আর যোগা প্রাণায়াম করছি, আমাদের যদি ওয়েট ঠিক থাকে, আমাদের যদি সুগার প্রেশার না থাকে, তাহলেই আমরা ভালো থাকবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দত্তপুর থেকে বলছিলাম, চিত্তরঞ্জন সরকার। বলুন। বলছি আমাদের দুজনেরই, আমাদের মিসেসের এবং আমার দুজনেরই নেওয়া হয়ে গেছে, কিন্তু ওই এক মাস মতো হলো আমার মিসেসের বাঁ পায়ের গোড়ালি নিচে একটুখানি ব্যথা, মানে বেশ অল্প একটু ধরে ব্যথা। অনেক মেসেজ বা ফিজিওথেরাপি করেছি, কিন্তু কিছুটা একটা কমছে না। ঠিক আছে, শুনতে থাকুন। এটাকে বলে, এই রোগটার নাম প্ল্যান্টার ফ্যাসাইটিস। হ্যাঁ, এই আমাদের যে পায়ের তলায় যে গোড়ালির নিচে জায়গাটা যে ব্যথা করছে, এটাকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্য কী করতে হবে, পাটাকে এরকম ধরুন মাটিতে রেখে এই রকম ব্যায়াম করতে হবে, ঠিক আছে। আর জুতোটা দু রকম ধরনের জুতো রাখবেন, একটা হচ্ছে বাড়িতে ঘরে পরার জন্য, একটা বাইরে পরার জন্য। জুতোটা একটু নরম টাইপের জুতো পরতে হবে, এটা করলেই কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তার মানে একটা নরম টাইপের জুতো পরতে হবে, সবসময় ঘরে খালি পায়ে থাকা চলবে না, আর বাইরে বেরোবার সময় একটা নরম টাইপের জুতো পরতে হবে, আর রেগুলার এই ব্যায়ামটা করতে হবে। পাটা ধরুন মেঝেতে রেখে আঙ্গুলগুলো এবং গোড়ালিটা কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। এইটা যদি আমরা করতে থাকি, তাহলে আস্তে আস্তে অনেকটা কমবে। এটা কিসের থেকে, মানে এই সমস্যাটা কিসের? এটা বেসিক্যালি একটা ইনফ্লামেশন হয়, প্ল্যান্টার যে আমাদের ফাসা আছে পায়ের তলায়, যেটা এটাকে প্ল্যান্টার ফ্যাসা বলে, তাতে ইনফ্লামেশন হয়, এটাকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস বলা হয়। মানে এটা কি কোনো নার্ভ জাতীয় সমস্যা? না, এটা বেসিক্যালি নার্ভের সমস্যা না, এটাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে এটাকে। এটা একটা সেপারেট একটা রোগ আর কি, এটা একটা সমস্যা, এবং সেখান থেকে আপনি বেরোতেও পারেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূজা পাল বলছি। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মে মাসে কোভিড হয়েছিল। হ্যাঁ, আমার 23 বছর বয়স, তো মে মাসে আমার কোভিড হয়েছিল। তারপর আফটার 3 মান্থ আমি সেপ্টেম্বর মাসে কোভিশিল্ডের ফার্স্ট ডোজও নিচ্ছি। তো ওই তারপর থেকে আমার শরীরটা না কোভিডের পর থেকে প্রায় খারাপই যায়, প্রায় দিনই জ্বর হয়ে থাকে, ঠান্ডা লেগে যায় অল্পতেই। আচ্ছা, এই সমস্ত সমস্যা থাকে। দুটো ডোজই হয়ে গেছে বললেন? না না না, এই সেপ্টেম্বর মাসে আমি ফার্স্ট ডোজ নিচ্ছি আফটার 3 মান্থ। আচ্ছা ঠিক, আপনি ভয় করবেন না, আপনি রিকভার করে গেছেন, আপনার ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে, আপনি প্রোটেক্টেড আছেন,
আপনি শুধু রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা হাঁটা শুরু করে দিন, তারপরে একটু যোগ প্রাণায়াম করুন, ঠিকমতো খাওয়া দাওয়া করুন, সুগার প্রেশারটা মাঝে মধ্যে চেক করান, আপনি একদম মনের আনন্দে থাকুন, মনে করুন আমার কোনো রোগ নেই, মনটাকে একদম চাঙ্গা রাখুন, দেখবেন সব রোগ পালিয়ে যাবে। এই যে আমাদের ফার্স্ট ডোজ টু সেকেন্ড ডোজ, এই যে ডিউরেশনের জায়গাটা, এখন আমরা একটা নির্দিষ্ট মাপ ডিউরেশন আমরা শুনেছি এবং সেই অনুযায়ী আমাদের ভ্যাকসিনেশন চলছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 90 কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেছে। এটা একটা বড় খবর আমাদের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমি ফার্স্ট ডোজে প্রোটেক্টেড, আমি সেকেন্ড ডোজে অনেকটা বেশি প্রোটেক্টেড, এবারে এই সেকেন্ড ডোজটা নেওয়ার পরে আর কতটা মাস আমাদেরকে এই প্রোটেকশন, নিজেদের প্রতি প্রোটেকশনটা রাখতে হবে, যেটা আমি জানি না আগামী দিনে বুস্টার ডোজ আসবে কি আসবে না, সেটা আর একটা মানে চিন্তা ভাবনার বিষয় রয়েছে। দেখুন, যতক্ষণ পৃথিবীতে করোনা আছে ততদিন আমাদেরকে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এই কথাটা আমাদের ভুললে চলবে না। আমাদের 100% ভ্যাকসিনেশনের দিকে আমরা এগোচ্ছি এবং আমাদের আস্তে আস্তে সংক্রমণ কমছে, আমরা অনেক ভালো অবস্থাতে আছি। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে সবাইকে মিলে এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা যদি এগোই তাহলে আস্তে আস্তে আমরা অনেকটা ভালো থাকবো। যতক্ষণ পর্যন্ত WHO ডিক্লেয়ার করছে ওয়ার্ল্ড ইজ কোভিড ফ্রি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করে যেতে হবে। যেমন অনেক বাড়িতেই আমরা দেখছি যে সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে, পরিবারে বহু সদস্যদের কমপ্লিট হয়ে গেছে, খুব কম হাতে গোনা মানুষ রয়েছেন যে এখন সেকেন্ড ডোজ নেওয়া হয়নি, মানে ভ্যাকসিন নেওয়া হয়নি, এরকম হাতে গোনা কিছু পরিবার আমরা দেখছি। এবং আগামী দিনে আমি জানি না পুজোর পরে কি সিদ্ধান্ত সরকার পক্ষ নেবে, তাদের উপর ডিপেন্ড করছে যে ছেলে মেয়েদের স্কুল খোলা এবং সেটা অনেকটা মানে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে থাকবে, যে একদিন অন্তর একদিন করবে নাকি উচ্চ শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য খোলা হবে। কিন্তু আমরা এখনো বলছি যে 12 বছর বয়স থেকে এখনো ভ্যাকসিনেশন স্টার্ট হয়নি। তো 12 বছর বয়স থেকে ভ্যাকসিনেশন যখন স্টার্ট হয়নি, এই সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি তো একটা অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার বললেন, তার সঙ্গে তারা বাইরে যাচ্ছে বা টিউশন করতে যাচ্ছে, সেইখানে তাদের আর ফিরে আসার পর কি করণীয় রয়েছে? আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি মৌসুমী দেবনাথ বলছি, কোথা থেকে? আগরপাড়া থেকে। হ্যাঁ, বলুন। আমার 4 তারিখ, এই মে মাসের 4 তারিখে করোনা হয়েছিল। এবার করোনা হয়ে যাওয়ার পরও মানে আমি হিমোগ্লোবিন এখন 5, আর তারপরে প্রচন্ড লো প্রেশার, এখন আমি ঠিক সুস্থ হতে পারছি না, খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে পারছি না, মাথা খুব ভারী, মানে কিছু কাজ করতে গেলে আমি শুয়ে থাকলে শরীর ভালো লাগছে, মানে কিছুতে এটা রিকভারি করতে পারছি না, যে আমি শক্তপোক্ত হচ্ছি না, সংসারে কাজ করার মতো কেউ নেই, আমি একাই, আর আমার হাজবেন্ড আছে, 2 মেয়ে, কিন্তু ছোট মেয়ে বাইরে থাকে, বড় মেয়েও বাইরে থাকে, তাহলে খুব কষ্ট হচ্ছে, ঠিক করতে পারছি। হ্যাঁ, দেখুন, এই আপনার যে হিমোগ্লোবিনটা কম আছে না, এই জন্য আপনার হিমোগ্লোবিন কম থাকার জন্য আপনাকে দেখতে হবে যে কমপ্লিট হিমোগ্রাম করে, এবং আপনার আরও কিছু টেস্ট করে দেখতে হবে যে সিরাম আয়রন, TIBC, সিরাম ফেরিটিন এগুলো কত আছে। দরকার হলে আপনাকে ইঞ্জেকশন আয়রন দিতে হবে এবং আয়রন ট্যাবলেট খেতে হবে, এবং আপনার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখা, আরও কিছু টেস্ট করে দেখা, অ্যানিমিয়াটা ইভ্যালুয়েশন করে দেখতে হবে যে কেন অ্যানিমিয়াটা হচ্ছে। আপনি খাওয়া দাওয়াটা একটু ভালো করে করুন, আপনি পরীক্ষাগুলো একটু করে নিন, কোনো সরকারি হসপিটালে গেলে আপনার বিনা পয়সায় সমস্ত পরীক্ষা হয়ে যাবে, সেই অনুযায়ী চিকিৎসা করালেই আমি আশা করছি আপনি সুস্থ হয়ে যাবেন। এবং যতদিন না পর্যন্ত আপনি সবগুলো করতে পারছেন, আপনি মনের জোরটাকে বজায় রাখুন যে আমি ভালো আছি, আমার কোনো রোগ নেই। নটেশ সরকার, এই যে আমি এটা বললাম না একটু আগে, যে এখন অনেক প্রাইভেট টিউশনই হচ্ছে বাইরে, শুধু সবসময় যে বাড়িতে আসছে টিচারটা তা নয়, এবং সেই ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, তাদের একটা চেঞ্জও হচ্ছে, পড়ে আসছে, এবং এসে তাদের যে কোভিড প্রপার বিহেভিয়ার সেটা তো মেনটেন করার কথা আপনি বলছেন, তার সঙ্গে সঙ্গে বলবো যে তাদের কি আলাদা করে কোনো মেডিসিন ইনটেক করতে হবে? আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, সুবল ঘোষ বলছি। কোথা থেকে বলছেন দাদা? অন্ধ্রপ্রদেশ থেকে বলছি। একটু জোরে বলুন, কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমার বয়স হচ্ছে গিয়ে 47, আমার নার্ভের প্রবলেম, বুঝলেন তো, একবার ঘাট থেকে পুরো পা পর্যন্ত আমার পুরো শরীরটা পুরো কাঁপে, ডান সাইডটা, রাস্তায় হাঁটতে গেলে আমি হাঁটতে পারি না, সবসময় না পা হাতটা সব কাঁপে, ঘাটটা মাঝে মাঝে জুড়ে যায়, প্রবলেমটা কি বলতে পারেন? নার্ভের সমস্যা না, হ্যাঁ, শুনতে থাকুন। দেখুন, এই যে আপনার হাত কাঁপে পড়ে যাচ্ছে, এই রোগটাকে বলা হয় পার্কিনসনিজম বলা হয়, পার্কিনসনিজম। এই পার্কিনসনিজমটা এটা একটা এমন একটা রোগ, এটাকে ওষুধ খেয়ে যেতে হবে
এবং এটাকে পুরো কিওর করা যায় না। সেই জন্য আমি বলবো আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। ওখানে আপনি অন্ধ্রপ্রদেশে যেখানে থাকেন সেখানে কোনো মেডিকেল কলেজে যান, মেডিকেল কলেজে গিয়ে আপনি নিউরোলজি আউটডোরে যান, নিউরোলজি আউটডোরে গিয়ে আপনি দেখান, দরকার হলে একটা এমআরআই ব্রেন করে দেখতে হবে যে কী প্রবলেম আছে, এবং আপনি ওষুধ ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেবে, সেটা খান, খেলে আপনি আস্তে আস্তে ভালো হতে হবেন। আপনি ভয় করবেন না, আপনি মনের জোর রাখুন, কোনো চিন্তা নেই। আর যেটা বলছিলাম যে কোনো আলাদা করে মেডিসিন ইনটেক করার কথা বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যেটা বলি 2 বছরের উপর হলেই যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি, যেটা আমরা বরাবরই করে আসছিলাম, তাদেরকে আমরা বলি যে তারা আইভারমেক্টল ট্যাবলেট খাবেন। প্রথম ডে 1, ডে 7, তারপর ডে 30, এইভাবে শুরু করবেন। তারপর 30 দিন পর পর একটা করে ট্যাবলেট খেয়ে যাবেন। যাদের ভ্যাকসিনেশন হয়নি তারা এটা কন্টিনিউ করুন। এবং তারা বাচ্চারা যারা ধরুন টিউশনি করতে যাচ্ছেন তারা মাস্ক পরে থাকবেন যখন যেখানে টিউশনিতে বসবেন, পড়াশোনা যেখানে করবেন, এবং আসার পরে জামা কাপড়গুলো সমস্ত কিছু ডিটারজেন্টে ওয়াশ করে নেবেন, এবং রেগুলার বেসিসে হেলদি খাওয়া দাওয়া করতে হবে এবং খেলাধুলা করতে হবে। আমি বাচ্চাদেরকে সবসময় বলবো বাচ্চারা প্রত্যেকেই তোমরা খেলাধুলা করো, হাঁটাচলা করো, কোনো ভয় পেও না। এবং এই যে গরম জলের ব্যবহার বিধি আমাদের জীবনে, কারণ করোনার পরপর থেকে কিন্তু আমরা গার্গল করা, গরম জল খাওয়া, এই প্রবণতাটা দেখেছি, শুনেওছি। আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অভিজিৎ রায় কথা বলছি, হাওড়া রামরাজাত ভাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি যখন কোভিড এর ফার্স্ট ডোজ নিয়েছিলাম তো সেখান থেকে বলেছিল কিছু কিছু পার্টিকুলার জিনিস খাওয়া যাবে না, ঠিক আছে, যেমন লেবু, টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। তো আমি আজ সেকেন্ড ডোজ নিয়েছি, তো এই ক্ষেত্রেও কি সেম জিনিসটা হবে, কিছু কিছু খাওয়া যাবে না, মানে লেবু বা টক জাতীয় সামথিং? ভ্যাকসিনেশনের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নেই, সমস্ত খাওয়া যাবে, কোনো খাবার বারণ নেই, সমস্ত খেতে পারবেন, সমস্ত কিছু খেতে পারবেন, কোনো সেরকম বিধিনিষেধ নেই যে আপনি এই জিনিস খেতে পারবেন না, সব কিছু খেতে পারবেন। মানে এটা কিন্তু আমরা প্রথম শুনলাম যে এই ধরনের কোনো বিধিনিষেধ দেওয়া হয়েছে। আমি জানি না কি কারণে বা আপনার কি হিস্ট্রি রয়েছে শারীরিক অসুস্থতার জায়গা থেকে, তো সেটা উনি বলে দিয়েছেন, কিন্তু ভ্যাকসিনেশনের সঙ্গে খাওয়া দাওয়ার কি খাবেন কি খাবেন না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এনিওয়ে যে প্রশ্নটা আমি সরকার করছিলাম, যে আপনি তো অলরেডি বললেন যে যেমন বাচ্চাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওষুধ যেগুলো আমাদের মেনটেন করে যেতে হবে কন্টিনিউয়াসলি, এবং আমি বলছিলাম যে গরম জল, গার্গল ইত্যাদি, এটা কতটা যুক্ত এই করোনা রোগটার সাথে? দেখুন, এই গরম জল, গার্গল এটা বেশি দরকার নেই। হ্যাঁ, মনে করতে হবে যে আমি নর্মালি আমি সব কিছু ফলো করব। আমার এক্সট্রা অনেক সময় আমি দেখেছি কিছু কিছু পেশেন্টের এরকম গরম জল গার্গল করতে গিয়ে তাদের বার্ন হয়ে গেছে, হট ওয়াটার বার্ন হয়ে গেছে। কাজে এটা করার দরকার নেই। যা সিম্পল মনে করবেন যে আমি যেভাবে ডিস্টেন্স মেনটেন করছি, স্যানিটাইজেশন করছি, এগুলো করলেই হবে, আর এক্সট্রা কিচ্ছু দরকার নেই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অমিত আঠা বলছি। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে, কলকাতা বাসরণী থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার বাবার বয়স হচ্ছে 90 বছর। কিছুদিন আগে এই করোনা হয়েছিল, করোনা হওয়ার পরে একটা এমনি পার্কিনসন আছে। এখন প্রেজেন্টলি দেখছি যে পায়ের তলায় ও গ্রিপ পাচ্ছে না, হাঁটতে গেলে ভয় পাচ্ছে, স্লিপ করে যাবে, এইসব হচ্ছে। আচ্ছা, শুনতে থাকুন আপনি। দেখুন, পার্কিনসনিজমটা একটা রোগ নয় যেটা এই বয়সে এটা সত্যিকারের খুব প্রবলেম। সেই জন্য আপনি যেটা করবেন, বাবাকে আপনি ধরে ধরে একটু হাঁটান। হ্যাঁ, বাবাকে মনে জোর দিন, সাহস দিন যে কিচ্ছু ভয় নেই, তুমি করতে পারবে, কিছু ভয় নেই। পার্কিনসনিজমের সঙ্গে সঙ্গে কিছু কিছু রোগ থাকে যেরকম পার্কিনসনিজম প্লাস বলা হয়। আরও কিছু কিছু রোগ আছে যেরকম প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি, কর্টিকোবেজাল ডিজেনারেশন, মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, এগুলো পার্কিনসনিজম প্লাসের মধ্যেই পারে। কাজেই সেই জন্য একবার আপনি দরকার হলে কোনো নিউরোলজিস্টকে দেখিয়ে নেবেন, কোনো মেডিকেল কলেজে নিউরোলজিস্টকে একবার দেখিয়ে নিন, এবং বাবাকে আপনি ওষুধপত্রগুলো খাওয়ান, ধরে ধরে আপনি হাঁটান, আর বাবাকে আপনি মনে সাহস দিন, কিছু ভয় নেই। ডক্টর সরকার, লাস্ট একটা কোয়েশ্চেন করবো, যে করোনা হওয়া, হ্যাঁ, আর করোনার থেকে বেরিয়ে আসা, এই যে মানে লড়াই করে সুস্থ হয়ে বেরিয়ে আসা, আমি ভ্যাকসিনেশন আগের পর্যায়টা বলছি, সেরকম আমরা বহু মানুষ দেখেছি খুব কম বয়সে তারা জীবন যুদ্ধে হেরে যায় করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে, এরকম বহু আমরা হিস্ট্রি পেয়েছি। কিন্তু আবার এরকম বয়োজ্যেষ্ঠ অনেকে রয়েছেন যারা লড়াই করে বেরিয়ে, আমার নিজের ঠাকুরদা 102 বছর বয়স, তার করোনা হয়েছিল, সে কিন্তু সার্ভাইভ করে বেরিয়ে এসছে, এবং উল্টে সকলকে কিন্তু তিনি অ্যাওয়্যার করেছেন। আবার খুব কম বয়সে আমরা দেখছি 30 বছর 35 বছরে সে এক্সপায়ার করে গেল। এইটা কেন হয়? হ্যাঁ দেখুন, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এইটা না পুরোটাই হচ্ছে যে একটা আননোন ফ্যাক্টর কাজ করে। আননোন ফ্যাক্টর মানে ধরুন যার খুব মনের জোর বেশি, যার ইমিউনিটি খুব বেশি, সে যতই যা কিছু হোক না কেন, তেমনি 102 বছর বয়স আপনার দাদু ঠিক হয়ে গেছে।
আর ধরুন দেখা গেছে তার হয়তো 30 বছর বয়স, তার হয়তো সুগার আছে, প্রেশার আছে, তার ইমিউনিটি হয়তো অনেক কম আছে, উনি হয়তো মারা গেছেন। কাজে এই জন্যই সবসময় আমরা বলি যে জীবনটাকে এইভাবে করতে হবে, ছোটোবেলা থেকে একটা ডিসিপ্লিনের উপর নিজেকে দাঁড় করাতে হবে। ডিসিপ্লিনটা হবে একটা হার্ড রকের মতো, যেখানে নাকি ঝড় ঝাপটা বন্যা যাই কিছু আসুক না কেন কোনো কিছু টলাতে পারবে না। আমাদের দেহটাকে তৈরি করতে পারে দুর্গর মতো তৈরি করতে হবে, যে ভাইরাসই আসুক না কেন। হয়তো এখন করোনা চলে গেলে এরপরে তো নিপা আসতে পারে, হান্টা আসতে পারে, ওটা আসতে পারে। কাজেই যাই আসুক না কেন মনে করতে হবে আমি এমনভাবে জীবনটাকে আমি তৈরি করব, লাইফস্টাইল তৈরি করব, ডিসিপ্লিন লাইফস্টাইল, হেলদি খাওয়া দাওয়া, হাঁটাচলা করা, যোগা মেডিটেশন করা, পজিটিভ চিন্তা করা, অ্যাফার্মেশন করা, তাহলে কোনো কিছুই টলাতে পারবে না। হ্যালো, ম্যাডাম নমস্কার। নমস্কার, কে নমস্কার। বলছেন? হ্যাঁ, আমার তো প্রায় তো 250 কাছাকাছি সুগার আছে, আমার অ্যালার্জি আছে। আমি কি এই মুহূর্তে কি আমি ভ্যাকসিন নিতে পারি কি? আচ্ছা দাদা, আপনার নাম আর জায়গাটা একটু আমায় বলুন। হ্যাঁ, আমার নাম হলো হাফিজুল ঢালি, গ্রামের নাম হলো মাহেশ্বরা। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন আছে? আপনি ইমিডিয়েটলি নিন, বেশি দেরি করবেন না। আমরা তো কবে থেকে বলে আসছি যে প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিন নিতে হবে, 100% সবাইকে ভ্যাকসিন নিতে হবে। যারা যারা ভ্যাকসিন নেননি এখনও তাড়াতাড়ি নিয়ে নিন, বেশি দেরি করবেন না। একদম এই কথাটাই সবসময় মনে করতে হবে। আমরা ভ্যাকসিন নেওয়ার ফলে একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে। দেখা গেছে করোনা কিন্তু অনেক ইনফেকশন কমে গেছে, অনেক মানুষ ভালো হয়ে যাচ্ছে, এখন মর্টালিটি অনেক কমে গেছে। কাজে আমরা যত বেশি নিজেদেরকে প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নেব, আমরা নিজের উপকার করছি, সমাজের উপকার করছি, দেশের উপকার করছি, সারা পৃথিবীর মানুষকে হেল্প করছি। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? চন্দন দাস, ব্যান্ডেল থেকে বলছি। হ্যাঁ বলুন। বয়স 68 বছর, হ্যাঁ। ভ্যাকসিন নিয়ে নিয়েছি। আচ্ছা, বেশি চলাফেরা করলে, সিঁড়িতে চাপলে পায়ের যে কাপ আছে না, কাপটা টেনে ধরে সবার সময়। আচ্ছা, সিঁড়ি ভাঙলে কাপ মাসলে পেন হচ্ছে। সিঁড়ি ভাঙলে খুব বেশি চললে- শুনতে থাকুন। এটার মেইন কারণ হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম, ভিটামিনস এবং মিনারেলস। সেই জন্য আপনি রেগুলার বেসিসে ক্যালসিয়াম খান, আপনি প্রতি মাসে মাসে 60,000 ভিটামিন ডি খান, ঠিক আছে? আর আপনি একটুখানি চেক করে নিন আপনার সুগার আছে কেমন, প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, আপনার বডি ওয়েটটা কেমন আছে, এবং আপনি রেগুলার বেসিসে ফ্রুটস, ভেজিটেবলস এবং আপনি সমস্ত কিছু রকম শাকসবজি খান, দেখবেন আপনি আস্তে আস্তে ভালো হয়ে গেছেন। আজকে আর আমাদের হাতে সময় নেই, করোনা সতর্কতা অনুষ্ঠান কিন্তু থাকছে আপনাদের সঙ্গে সবসময়। পরের উইকে আমরা আবারও ফিরছি। অনেক ধন্যবাদ ডক্টর সরকারকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।